রনি ভাই, আমরা যদি মোটা দাগে কয়েকটা বিষয় খেয়াল করি, যে আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আসলে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার কোনো বন্ধু নাই। কিন্তু আমরা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বা এক সপ্তাহের মধ্যেই আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন, বেশ মানে আন্তরিক পরিবেশে। বাইডেন তার সঙ্গে ছবি তুললেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ঘুরে গেলেন, রাশিয়া এবং চীনের মধ্যে থেকেও কিছু আলাপ হলো। মনে তো হচ্ছে যে আমরা যে তথ্য পাচ্ছি, তথ্য প্রমাণের ভিত্তিতে এটা বলা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ডানে বামে সব দেশের মনেই আসলে জয় করেছেন, বা সব দেশেই তো তার বন্ধু আছে। আপনার একটু মতামত শুনতে চাইবো জনাব গোলাম আলম। যারা আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি বলেন, আওয়ামী লীগের যারা করে তাদের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। এর কারণ হলো তারা যে কোনো ভাবে মনে করছে যে আওয়ামী লীগ করতে হবে, আওয়ামী লীগ না করলে তাদের পিঠের চামড়া থাকবে না এবং পালানোর কোনো পথ থাকবে না। অর্থাৎ অতীতের যে কোনো সময় চাইবে এদের মধ্যে হোমোজেনিয়াসনেসটা বেশি এসে গেছে। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের মধ্যে আবার শেখ হাসিনার জনপ্রিয়তা কি করে বাড়লো। বিভিন্ন সময় আওয়ামী লীগের গ্রুপ থাকতো, উপ গ্রুপ থাকতো, তোফায়েল সাহেব গ্রুপ থাকতো, আমো গ্রুপ থাকতো, মন্টু গ্রুপ থাকতো। এখন আসলে দেয়ার ইজ নো গ্রুপ, একমাত্র সবাই বলে উপরে আছে আল্লাহ, নিচে আছে শেখ হাসিনা। তো সেই দিক থেকে যদি একক নেতা হিসেবে ধরেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগের অন্য কোন নেতার জনপ্রিয়তা দূরের কথা, নামটা উচ্চারণ করার মতো অবস্থা নাই, সঙ্গে সঙ্গে তার অবস্থা 12টা বেজে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথমত দল হিসেবে আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারা হোমোজিনিয়াস হয়ে গেছে, সেখানে জনপ্রিয়তা বেড়েছে, তারা ভুলে অন্যদিকে তাকাবে না। আর ওই নেতাকর্মীদের মধ্যে একসময় বিকল্পভাবে অনেকের চিন্তা করতো, কিন্তু এখন শেখ হাসিনার বাইরে কোনো চিন্তা করে না। আল্লাহ তাকে 100 বছর হায়াত দান করে এরকম চিন্তা ভাবনা হয়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো নেগেটিভ যেটা, সেটি হলো যে সাধারণ যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগকে টলারেট করার বা সহ্য করার, আওয়ামী লীগকে ধারণ করার, অ্যাডপ্ট করার যে ক্ষমতাটা ছিল, এটি পুরোটাই ঘৃণা এবং বিদ্বেষে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন তার বিরোধীদের কাছে এতটা ঘৃণিত, এতটা নিন্দিত এবং এতটা আওয়ামী লীগ তো বিরোধীদের কাছে কখনো প্রিয় ছিল না। আওয়ামী লীগের যিনি মানে বাংলাদেশের যিনি মানে স্থপতি বলা হয়, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে যারা মেরে ফেলেছে সেই আত্মস্বীকৃত খুনিদের পুরস্কার দিয়েছিল বিএনপি, প্রতিবার পুরস্কার দিয়ে আসছে আর কি, লাগাতার। এখানে আমি একটা কথা বলি, আমি আপনার ধৈর্য নিয়ে বলছি। সেটা হলো আওয়ামী লীগ অভিযোগ করে, কিন্তু বাস্তবতা হলো যে বঙ্গবন্ধুর শেষ দিন পর্যন্ত তার যে প্রবল বিরোধী, আপনি চিন্তা করেন জাসদের ইনুস সাহেব থেকে শুরু করে মতিয়া চৌধুরী, তাদের কারোর সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর ব্যক্তিগত সম্পর্কটা খারাপ ছিল না একেবারে আগস্ট পর্যন্ত। আবার বঙ্গবন্ধু সম্পর্কে বিএনপির যত লোক যা কিছুই করুক না কেন, খুনিদেরকে যেভাবেই পুনর্বাসিত করুক না কেন, অনেকগুলো একটা দেশের একটা মিলিটারি সিস্টেমে কতগুলো বিষয় থাকে। রাষ্ট্র ক্ষমতায় যখন আসে, আপনি দেখেন 111 হলো, 111 লোক যারা কুশীলভ ছিলেন তাদেরকে কিন্তু রাষ্ট্র অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগ অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে, তাদেরকে আমেরিকাতে পাঠাতে বাধ্য হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনে বিচার করা যায়নি, মাসুদ উদ্দিন সাহেবকে এমপি বানাতে হয়েছে। তো এইরকম অনেকগুলো পলিসি থাকে। 75 15 আগস্টে ছিল একটা মিলিটারি কু। এখন সেই মিলিটারি কুকে পরবর্তী সরকারকে অ্যাডপ্ট করতে হয়েছে, এবং সেই অ্যাডপ্ট করতে যদি তারা না পারতো বলে পরবর্তীতে পুরো সেনাবাহিনীটাকে অ্যাবলিশ করতে হতো। এটা পুরো অসম্ভব একটা বিষয়। এগুলো মানে আপনাকে গভীরে গিয়ে চিন্তা করতে হবে। আমার গভীর চিন্তাটা আপনি একটু ধরায় দেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত একদিনের জন্য বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হইতে পারে নাই। ব্যারিস্টার মওদুদ আহমেদ তার বইয়ের মধ্যে লিখেছেন যে আমরা অ্যাডহক ভিত্তিতে একজন বিচারক নিয়োগ দিতে চেয়েছিলাম, সেটি বন্ধ করা হয়েছে। মানে কেন? এই কাজটি যে ভালো হয়নি এতে তো কোনো সন্দেহ নাই, এবং এই কাজের পরিণতি কিন্তু এখন বিএনপি যে ভোগ করছে না, নট লাইক দ্যাট। কিন্তু দুর্ভাগ্য হলো বিএনপি এত বড় একটা কাজ করেছে, বঙ্গবন্ধুর বিচারটা হতে দেয় নাই, তার পরিণতিতে বিএনপির যে কি দুর্ভোগ দুর্দশা হয়েছে এটা দেখে আওয়ামী লীগের যে শিক্ষা নেওয়া উচিত ছিল, সেই শিক্ষা না নিয়ে তারা বরং তাদের অপকর্মের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ বিএনপি যে অপকর্মগুলো করেছিল এটির মান যদি আপনি 1 ধরেন, এখন আওয়ামী লীগের অপকর্মের মান 100 ছাড়িয়ে গিয়েছে। এই হলো অবস্থা। অর্থাৎ আমরা ইতিহাস থেকেও শিক্ষা নেই না কখনো। আমার মনে হয় আপনি এটি কোয়ান্টিফাই করেছেন। আমাদের আসলে আপনাদের কথা শুনতে অনেক সময় চলে যাচ্ছে। আমি এইবার যে প্রশ্নটি করছি সেটিও আমার মনে হয় 2018 সালে, আমার মনে হয় 2018 সালে বিষয়টা পরিষ্কার। আমাদের সময় শেষ বলে আমি একটু জানতে চাইবো যে যদি নির্বাচনে বিএনপি অংশ না নেয়, তাহলে মঞ্জু ভাই বলছিলেন যে তাহলে এটা আসলে দলের জন্য নানাভাবে এইটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটি কি আসলে ঠিক? এখন বিএনপি আওয়ামী লীগের সাথে অনেক বড় একটা দল, সুসংবদ্ধ। এখানে শিক্ষিত লোকজনের সমাবেশ অনেক বেশি,
এবং এখানে তারা বিভিন্নভাবে বিভিন্ন পেশা থেকে আসার কারণে আমরা সমাজটাকে বুঝতে পারি বেটার দেন এনিবডি। যেমন আমি আছি বিএনপি, এখন আমি আওয়ামী লীগকে যেভাবে মূল্যায়ন করতে পারি, আওয়ামী লীগ একজনও লোক নেই যেটা বিএনপি ওইভাবে মূল্যায়ন করতে পারে। তাহলে বিএনপি কিভাবে চলবে, অনাগত দিনে কিভাবে করবে, এই সাজেশন বিএনপির আসলে অন্য কারো কাছে নেওয়ার দরকার নাই। তাদের দলের মধ্যে এই জিনিসটা রয়েছে। বিএনপি খুব ভালো করে জানে যে তাকে নির্বাচনে আসতে হবে কি হবে না, আন্দোলন করতে কি হবে কি হবে না, এবং বিএনপির যখন যেটা যেভাবে দরকার সেই জিনিসগুলি তারা স্বাধীনভাবে করে যাচ্ছে এবং অনাগত দিনে তারা করবে। এবং এই করার কারণে কি হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে আমরা আওয়ামী লীগকে নিয়ে চিন্তিত না, আমরা নট এজ এ চিন্তিত না। রনি ভাই শেষ প্রশ্ন, 1-2 কথায় যদি উত্তর দেন। জনাব তারেক রহমান এই সময়ের মধ্যে কি দেশে ফিরতে পারেন, দেশে ফেরার চেষ্টা নিতে পারেন, আন্দোলনকে দুর্নিবার করার জন্য দেশে ফেরত আসতে পারেন, ওরকম কোনো পরিকল্পনা কি আছে আপনার কাছে? কি মনে হয়, মানে আপনার কাছে কি মনে হয়, উচিত কিনা বা আশা ঠিক হবে কিনা? হ্যাঁ, এটা আমি মনে করি তার উচিত শর্ত সাপেক্ষে। কথা যদি আপনার সত্য মনে হয়, আপনি আমাকে দয়া করে গ্রাহ্য করবেন। বাংলাদেশ এক স্বৈরতন্ত্র, এক কুৎসিত স্বৈরতন্ত্র অতিক্রম করেছে। হাসিনার 15 বছরের ফ্যাসিচোর তন্ত্র 1, 2 কিংবা 5 বছরে আমরা অতিক্রম করে ফেলবো, কোনো আহাম্মক এটা চিন্তা করে না। দেশের প্রতিটা ইনস্টিটিউশন এই চোর ধ্বংস করেছে। এই মুহূর্তে দেশে নর্মাল পুলিশিং সম্ভব না, দেশ চালানো হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল উপায়। প্রায় প্রতিটি সেক্টরের সমস্যা, বড় বড় সমস্যা। স্কুল কলেজ খোলে নাই, প্রচুর প্রতিষ্ঠান এখনো খোলে নাই। আমাদের উচিত এই ইন্টারিম গভর্নমেন্টকে হেল্প করা। একটা স্বাভাবিক সময়ে সরকার যা করতে পারে সেই টুলগুলো তাদের নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মুহূর্তে তাদের উপর চাপ সৃষ্টি করাটা সমীচীন না। তাদেরকে আরো সময় দিতে হবে এবং সব দিক থেকে তাদের হেল্প করা উচিত। 2 দিন আগে ঢাকার শাহবাগে হিন্দু সম্প্রদায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। দেখেন, বিক্ষোভ করা আপনার অধিকার এবং আপনি যে কোনো সময় তা করবেন, এটা আমি চাই। কিন্তু বিক্ষোভের বিষয়বস্তু কি, আমি এটা নিয়ে কিছু বলতে চাই। গণঅভ্যুত্থানের পর 2-1টা মন্দির ভাঙা হয়েছে সত্য, এমনকি একটা মন্দির ভাঙাও অনেক বেশি। এই কথা আমি বিশ্বাস করি, সত্যি করি। যা সলেম এবং যা সেক্রেড, যে ধর্মের মানুষের কাছেই মনে হোক না কেন, সেটা ভায়োলেট করা যাবে না। কিন্তু এই দুষ্কর্ম বাংলাদেশকে মোটেও রিপ্রেজেন্ট করে না, এমনকি অল্প কিছু মানুষকেও রিপ্রেজেন্ট করে না। অসংখ্য মন্দির দাড়ি টুপিওয়ালা মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। কত মানুষ যে আমাকে 5 তারিখে যোগাযোগ করেছেন তার হিসাব নেই। তারা জেনুইনলি কনসার্নড যে হিন্দুদের যেন কোনো ক্ষতি না হয়। আপনারা একটা সহজতম সত্য বুঝতে চান না, এই যে কোটি কোটি মুসলমান আপনাদেরকে রক্ষা করতে চায়, এর কারণ জন স্টুয়ার্ট মিল না, বাংলাদেশের সংবিধান না, এর কারণ যে সেই মুসলমান। আমি মুসলমান বলেই এই বিশ্বাস করি ও এই অ্যাক্ট করি যে আমার দ্বারা আপনার যেন কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো অবিচার না হয়। আমি জানি না যে আল্লাহর কাছে আপনি পছন্দনীয় না আমি। এই হিউমিলিটি আমাকে বাংলাদেশের সংবিধান দেয় নাই, ইসলাম দিয়েছে। কথাটা আমার একার না, লক্ষ লক্ষ মানুষের। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মনে করেন যে একজন মুসলমান যে একজন হিন্দুকে ভালোবাসতে পারে, এর একমাত্র অজুহাত হলো যে আমি বাঙালি। এই ধারণাটা বিপজ্জনক ও ক্ষতিকর। আমি যে মুসলমান হওয়ার কারণেই আপনাকে ভালোবাসি, এই চিন্তাটাই আপনাদের মাথায় আসে না। আমার মুসলমান থাকাটা আসলে আপনার জন্য লাভজনক। ট্রাই টু রেকগনাইজ দিস। গত 15 বছর বাঙালি জাতীয়তাবাদের অধীনে বাংলাদেশ ছিল। নিজেকে প্রশ্ন করেন ভাই, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচাইতে দীর্ঘস্থায়ী ক্ষতি হেফাজত করে নাই, জামাত করে নাই, করেছে বাঙালি জাতীয়তাবাদীরা। সম্মিলিত স্টুপিডিটির কারণে আপনারা এই রিয়ালিটি স্বীকার করতে পারেন না। একটা কথা মনে রাখবেন, আপনার জন্য একজন চুতিয়া সধর্মীর চেয়ে একজন অনারেবল খ্রিস্টান, মুসলমান কিংবা ইহুদি ইনফিনিটলি বেটার। দেখেন, শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, ইন্ডিয়ান মিডিয়া কিংবা আমেরিকান আর্মি
আপনাদের রক্ষা কবচ না, আপনাদের রক্ষা কবচ হলো বাংলাদেশের রুল অফ ল। কিন্তু জন্মের পর থেকে আপনাদেরকে বোঝানো হয়েছে যে ইন্ডিয়ার আশীর্বাদ পুষ্ট আওয়ামী লীগ আপনাদের বাঁচাবে। এই ননসেন্স আপনারা বিশ্বাস করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায় সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করতে পারবেন না, কোনোদিনও না। ইট জাস্ট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো রুল অফ লর একটা বাই প্রোডাক্ট। সাম্প্রদায়িক সম্প্রীতির এই সম্ভাবনা মানুষ সাথে নিয়েই জন্মায়। এটা কাউকে শেখাতে হয় না, মুসলমানকে না, হিন্দুকেও না। এই মাটিতে যদি ইনসাফ থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি এমনিতেই সৃষ্টি হবে। আর যদি রুল অফ ল না থাকে, আপনিও মারা খাবেন, আমিও মারা খাবো, কেউ আগে কেউ পরে। কিন্তু আপনাদের রাজনীতি হলো সমাজের নিকৃষ্টতম মানুষটাকে সাপোর্ট করা, কারণ সে মুজিব কোড পড়ে। এই আওয়ামী লীগটি এসে কি করেছে? সে ভার্চু সিগন্যালিং করেছে। শহুরে শিক্ষিত এলিট হিন্দু ক্লাস ছাড়া সংখ্যাগরিষ্ঠ হিন্দুর সর্বনাশ করেছে আওয়ামী লীগ। কারা আপনাদের জমি ঘরবাড়ি লুটপাট করেছে? কারা আপনাদের ঘরছাড়া করেছে? আওয়ামী লীগ। কিন্তু আপনারা কি করেছেন? বছরের পর বছর আপনারা অন্যায়কে, মিথ্যাকে নিজেদের রক্ষা কবচ মনে করেছেন। এখনো আপনাদের রাজনীতি হলো মিথ্যাশ্রয়ী। That's what you did for the last 50 years. You allowed yourself to be used in the name of প্রগতিশীল রাজনীতি। এখনো তাই করছেন। শাহবাগে হিন্দুদের যে বিক্ষোভ হয়েছে, সেখানে সেই শিশুর ছবি দেখানো হয়েছে যে হাসিনার ফোর্সের গুলিতে মারা গেছে। আওয়ামী লীগের কর্মীরা মিথ্যা কথা বলছে, আর সেই মিথ্যা ইন্ডিয়ার পত্রপত্রিকা ছাপাচ্ছে। আপনাদের কজন মানুষ এই মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন? আপনারা জানেন যে এগুলো মিথ্যা, কিন্তু আপনারা রিফিউট করেন না, কারণ এই মিথ্যা আপনাদের পক্ষে যায়। প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনাদের রাজনীতি আপনাদের নিজেদের জন্য ধ্বংসাত্মক। আপনাদের বিক্ষোভ থেকে চাওয়া হয়েছে যে আলাদা সংখ্যালঘু মন্ত্রণালয় তৈরি করতে হবে। সংখ্যালঘু মন্ত্রণালয় দিয়ে কি হবে? কি ছেড়া যাবে? রিয়েলি নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। আপনার আসল সমস্যা তো কোনো মন্ত্রণালয়ের না থাকা না। আপনার রিয়েল সমস্যা হলো যে দেশে আইনের শাসন ছিল না। কেন ছাত্রলীগের যন্ত্রণায় আপনাকে দেশ ছাড়তে হয়েছে? কারণ সে আইনের শাসনের না থাকাটা এর সুযোগ নিয়েছে। সংখ্যালঘু মন্ত্রণালয় আপনাদের অল্প কিছু শিক্ষিত ভাই ব্রাদার চাকরি পাবে, অল্প কিছু সুতিশাড়ি ভার্চু সিগন্যালিং করবে, শীতের দেশে গিয়ে পাওয়ার প্রেজেন্টেশন দেবে, আর আপনারা উত্তেজিত হয়ে উঠবেন। মফস্বলের এক সাধারণ হিন্দুর 1 ইঞ্চি লাভ হবে না। আপনারা চিরকাল মাইনরিটি হিসেবেই ট্রিটেড হবেন। এই ধ্বংসাত্মক লুজার মেন্টালিটি থেকে বের হন ভাই। আওয়ামী লীগ কিংবা বিএনপি আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচাবে রুল অফ ল, আর সেজন্য দরকার আমাদের ইনস্টিটিউশন। এই রুল অফ ল আল্লাহ থেকে নাজিল হবে না ভাই, আমাকে আপনাকে পার্টিসিপেট করে তৈরি করতে হবে। আপনার দিক থেকে রুল অফ ল পোক্ত করার প্রথম কর্তব্য হলো ইউ বি অনেস্ট। আপনার নাগরিকতা আমার নাগরিকতা থেকে 1 সুতা কম না। এমব্রেস ইট। আমি তো ভাই কারোর সাথে পাচ্ছি নাই, তাই আমি খুব ভালো। এই ইডিওটিক নোশন থেকে বের হন ভাই। এই দেশটা শুধু মুসলমানের না, এই পৃথিবীটা আল্লাহ পাক শুধু মুসলমানের জন্য তৈরি করেন নাই। আপনারা সব সময় ব্যাকফুটে যান, আপনাদের মধ্যে ডিপ সংকোচ কাজ করে, কারণ আপনারা জানেন যে আপনারা মিথ্যাচারী ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন করেছেন 15 বছর। এই ব্যাকফুটে থাকাটা বন্ধ করেন। টেক পার্ট ইন দ্য মেইন স্ট্রিম। গোবিন্দচন্দ্র প্রামাণিক সাহেবকে ঠিক এই কারণে আমি সম্মান করি, কারণ তিনি তার জায়গা থেকে সত্যটা বলছেন।
তিনি আমার আদর্শ ধারণ করেন না মোটেও, সো বি ইট। কিন্তু আমি তাকে সম্মান করি, কারণ তাকে আমার সৎ মনে হয়। বাংলাদেশের কয়টা প্রমিনেন্ট হিন্দু লোক আপনারা দেখেছেন যারা বলছে গত 15 বছরে হিন্দুদের সামষ্টিক স্বার্থের দিক থেকে আওয়ামী লীগ ক্ষতি করেছে? আপনারা সব সময় মনে করেছেন আপনাদের গোষ্ঠীর মুখপত্র হবে একদল ইতর, চোর, বাটপার। কি লাভ হয়েছে? আস্ক ইয়োরসেলফ। আপনারা নিজেদেরকে দুর্বল করেছেন, আপনাদের সংগঠিত হওয়ার সম্ভাবনা সংকুচিত করেছেন। ইউ অ্যালাউড ইয়োরসেলফ টু বি ইউজড। বি এ প্রাউড অ্যান্ড অনারেবল হিন্দু। আমার বলার কথা এতটুকুই। দেখেন, আমি কারোর ধর্মবোধ নিয়ে আঘাত করতে চাই না, যদি করে থাকি আমাকে মাফ করে দেন, কিন্তু আমি সত্য বলছি। আর যদি সত্য বলে থাকি তাহলে চিন্তা করবেন। ভালো থাকবেন।